মর্নিং অল অফ ইউ। তো আজকে আবার প্রিভিয়াস ইয়ারের ভালো ভালো পরীক্ষায় যেগুলো ভালো ভালো কোশ্চেন কয়েকটা তোমাদের সলিউশন করাচ্ছি। তো তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনগুলো এভাবে হ্যান্ডেল করা যায় পরীক্ষার হলে। তো এই কোশ্চেনই অনেক বড় বড় কোশ্চেনেও অ্যাপ্লাই করা যায়। এবার সেই অ্যাপ্লাইটার জন্য কি তোমাদের প্র্যাকটিস সেরকম গাইডটা দরকার, যে আমরা কোন কনসেপ্টটা কত বড় বড় কঠিন অঙ্ক যেগুলো আমাদের মনে হয় তাতেও কনসেপ্টটা আমরা ব্যবহার করতে পারি। তো চলো আমরা দেখে নিই যে কনসেপ্টগুলো কী কী। বেসিক দিয়েই আমরা বড় বড় কোশ্চেন সলিউশন করব উইদিন এ মিনিট। তো চলো ক্লাসটা স্টার্ট করি। তো আমাদের কোশ্চেন নাম্বার 1 বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়। তাহলে বলছে যে আরও 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। তো তোমরা বিভিন্ন XYZ এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার থাকে, যে কোনো একটা লেটার ধরে তোমরা সলিউশন করে দিতে পারবে, কিন্তু সেখানে কি টাইমটা অনেকটা কনজিউম করে ফেলবে, সেটা তোমাদের বাঁচাতে হবে। চাকরির পরীক্ষায় অঙ্ক থেকে যে টাইমটা বাঁচাবে তোমরা এই টাইমটাই বাকি কোশ্চেনগুলোতে খুব সতর্কভাবে অ্যাপ্লিকেবল করতে পারবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে কোশ্চেনগুলো করব, দেখো অ্যাপ্রোচটা কী হওয়া দরকার তোমাদের। এখানে ফাদার আর সানের মধ্যে কম্পেয়ার হচ্ছে, ফাদার এস টু সান। তো বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমরা যদি পুত্রের বয়স 1 ভাবি, পিতার বয়স 4 গুণ, তাহলে 4 একে 4 হয়ে যাবে। 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে পিতার বয়স যদি 1 হয় এ 3 হয়ে যাবে। এখানে দেখো 1-এর গ্যাপ, এখানে 0-র গ্যাপ, কিন্তু এটা তো হতে পারে না। দুজনেই 5 বছর করে কাটিয়েছে, অর্থাৎ এ 4 থেকে 3-এ আসতে যদি 5 বছর কাটায়, এ 1 থেকে যত বছরে যাবে তখনও 5 বছরই কাটিয়েছে। দুজনের বয়সের যে গ্যাপটা সেটা সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব। এখানের গ্যাপটা দেখো 2-এর গ্যাপ, এখানের গ্যাপটা দেখো 3-এর গ্যাপ। এই 3 দিয়ে এই অনুপাত দুটোকে গুণ করবে, এই 2 দিয়ে এই দুটো অনুপাতকে গুণ করবে। গুণ করার ক্ষেত্রে কি হয়ে যাবে, 2 দিয়ে যদি এই অনুপাতকে গুণ করি, 4-2-এ 8 এস টু 2-1-এ 2। 3 দিয়ে যদি এই অনুপাতকে গুণ করি, 3-3-এ 9 এস টু 3-1-এ 3। এবার তোমরা দেখো এখানেও 1-এর গ্যাপ, এখানেও 1-এর গ্যাপ। এবার আমাদের কন্ডিশন কি বলছে, 5 বছর করে সবাই কাটিয়েছে, সেটা আমরা যাব না। আমাদের ডাইরেক্ট বের করতে বলছে যে আরও 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। এক্ষেত্রে 1 কাটিয়েছে, 1 বেড়েছে, তাহলে এখানেও 5-এর গ্যাপ, এর পরে যেটা আসবে সেটাও 5-এর গ্যাপ। 5 বছরের করে এগোচ্ছে, তাহলে এখানেও নিশ্চয়ই অনুপাতের দিক থেকে 1-এর গ্যাপ হবে। তাহলে 9 আর 1-এ 10 হতে হবে অনুপাত, 3 আর 1-এ 4 হতে হবে। অর্থাৎ এটা তো 5 বছরের পরে 9:3 হলো, আরও 5 বছর পরে সেই অনুপাতটা 10:4 হবে। তাহলে 10:4। এবার আমরা এখান থেকে কত গুণ সেটা সহজেই পারবো। কি করে পারবো, দেখো 10 অনুপাত হচ্ছে পিতার বয়সের অনুপাত, 4 হচ্ছে পুত্রের বয়সের অনুপাত। তাহলে 10 4-এর কত গুণ তোমরা ইজি ওয়েতে করতে পারবে। 10কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4-2-এ 8, 4-5-এ 20, 2.5 গুণ। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তোমরা বেশি ঘাবড়াবে না। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের বিভিন্ন কনসেপ্ট, এই একই কনসেপ্টে বিভিন্ন টাইপের সলিউশন করেছি কম্পেয়ার দিয়ে, কিন্তু এক্ষেত্রে কি অ্যাপ্রোচটা, এখানে কত গুণ বয়স হবে সেটা বের করতে বলছে। তো সেটা আমরা এই অ্যাপ্রোচে অ্যাপ্লাই করতে পারি। তো এই যে যে জিনিসগুলো, এগুলো কি তোমাদের তো ধরে ধরে সমস্ত ক্লাস অনলাইনে করানো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের প্র্যাকটিস, কাটাচেরা, একটা গাইড দরকার। তো আমি যতটা সম্ভব অনলাইনে তোমাদের গাইড করার চেষ্টা করি, তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই যে তোমাদের কি করে কনসেপ্টটা নিয়ে আসা তোমরা সতর্কভাবে করতে পারো। তো সেই জিনিসটা তোমরা আশা করছি বুঝতে পারছো। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2 আমাদের বলছে এক্স-এর 52% এবং ওয়াই-এর 30%-এর অনুপাত 12:5 যদি ওয়াই-এর তুলনায় এক্স-এর মান 50 বেশি হয়, তাহলে বলছে 2x + y এর মান কত।
তো কোশ্চেনগুলো অ্যাজ ইট ইজ আমরা একইভাবে সলিউশন করব, যে মেথড এখানে এক্স ওয়াই দেওয়াই রয়েছে, তাহলে আমরা লেটার ছাড়া ভাবতে পারবো না। তো সেক্ষেত্রে কী অ্যাপ্রোচটা দেখে নাও। কি বলছে, এক্স এর 52%, এর মানেই আমরা জানি গুণ, তাহলে এক্স ইন্টু 52%, এদের মধ্যে অনুপাত করে দিলাম। ওয়াই এর ওয়াই ইন্টু 30%, প্রপোর্শন বলছে 12:5, তাহলে এদের মান 12:5 হয় সেটা দেখিয়ে দিলাম। তাহলে এ পাশে অনুপাতের সঙ্গে অনুপাতের মধ্যে পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ আউট করে দিলাম। 2 দিয়ে যদি কাটো 26 দিয়ে 52, এক্ষেত্রে 2 দিয়ে কাটলে 15 দিয়ে 30। তাহলে আমরা বলতে পারি যে 26x বাই হচ্ছে 15y ইকুয়াল টু 12/5। এটা অনুপাত মানেই ডিভাইড, তোমরা অনুপাতের ক্লাস দেখবে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 12/5 লিখে দিলাম। এবার এই 5 দিয়ে এই এক্সকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, ক্রস মাল্টিপ্লাই। তাহলে 5 দিয়ে যদি 26xকে গুণ করি, তাহলে 5 26-এ 130x ইকুয়াল 12 গুণ 15 হচ্ছে 180y। এবার দেখো এখানে জিরোর সঙ্গে এ পাশে জিরো আউট করে দাও, তাহলে এই শুধু এক্স এর নিচে আমরা যদি ওয়াইকে নিয়ে আসি ইকুয়াল, এ পাশে তো 18 পড়ে আছে, ডিভাইড এ পাশে 13 চলে যাবে নিচে। তাহলে এক্স এর মান 18, ওয়াই এর মান 13, অনুপাতের ক্ষেত্রে আমরা পাচ্ছি। এদের মধ্যে গ্যাপটা কত? 5-এর গ্যাপ, কিন্তু প্রশ্নে এটার গ্যাপ দেওয়া রয়েছে কত? 50। এটাই তো বলছে যে ওয়াই এর তুলনায় এক্স 50 বেশি, ওয়াই এর মান 13, এক্স এর মান 18, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 5, অর্থাৎ কিনা 5 বেশি, কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে 50 বেশি। 5-এর কত গুণ? 5-এর 10 গুণ। তাহলে এক্স এর মান 18 না হয়ে 10 গুণ 180 হয়ে যাবে, ওয়াই এর মান 13 না হয়ে এর 10 গুণ 130 হয়ে যাবে। তাহলে এই মান দুটো পেলাম। এবার আমাদের কি বের করতে বলছে? 2x প্লাস ওয়াই। এক্স এর মান কত? 180, 180-র দ্বিগুণ করে দাও 360, যোগ ওয়াই এর ভ্যালু কত? 130। তাহলে 360 আর হচ্ছে 130, 3 আর 490, তাহলে 490 আমাদের অ্যান্সার। তো তোমরা এভাবেই সলিউশন করবে। এগুলো পুরোপুরি তোমাদের ক্যালকুলেশন বেসড কোশ্চেনটা দেওয়া, কিন্তু কি সলিউশন কিভাবে করবে সেটা তোমাদের দেখালাম। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 3 বলছে, অমিত তার স্ত্রী সোমার থেকে 6 বছরের বড়। এবার বলছে যে তাদের পুত্র বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 গুণ। যদি অমিত এবং বনির বয়সের যোগফল 54 বছর হয়, তাহলে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে অমিত আর সোমা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, অ্যান্ড তাদের সান হচ্ছে বনি। তো এর মধ্যে রিলেশনটা আমরা এক্স ধরেই এগোবো, এক্স ধরা ছাড়া এখানে কোনো রকম উপায়ও নেই। সেটা কিভাবে এগোবো সেটাই তোমরা দেখে নাও, যে কিভাবে এক্স ধরে এগোনো যায় এক্ষেত্রে আরও সহজভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1/3 গুণ একটা রিলেশন দেওয়া রয়েছে, কার না? বনি এবং সোমার মধ্যে। তাহলে বনি ইস টু সোমা, আর একজন এসছে, সে কি? অমিত। এবার দেখো 1/3 গুণ কে? বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 গুণ। তাহলে সোমার বয়স যদি আমি 3 ভাবি, 3-এর 1/3 গুণ কত হয়ে যাবে? 3 × 1/3, 3 আউট হয়ে গিয়ে 1 থাকবে, তাহলে বনি 1 হয়ে যাবে। তাহলে বনি আর সোমার মধ্যে রিলেশন পেলাম আমরা 1:3। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের রিলেশনটা অন্যভাবে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই 1-এর জায়গায় এক্স ভেবে নাও। তাহলে এক্স যদি 1-এর সঙ্গে গুণ হয় এক্সই হয়ে যায়, তাহলে 3-এর সঙ্গে যদি এক্স গুণ হয় 3x হয়ে যায়, এই হয়ে গেল S2। এবার এই অনুপাতের মধ্যে থেকে আমরা অমিতের রিলেশনটা কি করব? অমিত তার স্ত্রী সোমার থেকে 6 বছরের বড়। সোমার বয়স যদি 3x বছর হয়, তাহলে অমিতের বয়স +6 করে দাও, তাহলে এত বছরের বড়। আরেকটা রিলেশন, বর্তমান বয়সের যোগফল 54 বছর কার কার? অমিত এবং বনির। তাহলে অমিত এবং বনির বর্তমান বয়স, তাহলে x আর হচ্ছে 3x + 6 যদি করে দাও
3x এর সঙ্গে x যোগ করে দাও 4x প্লাস 6 ইকুয়াল টু আমরা 54 দেখাতে পারি। দুটোর বয়স যোগ করে দিয়ে এটা আসলো। তাহলে 54 থেকে যদি 6 চলে যায় 48 ইকুয়াল 4x, তাহলে 4 দিয়ে কেটে দেবো আমরা 12, x এর ভ্যালু চলে আসলো 12 বছর। তাহলে x এর জায়গায় আমরা 12 লিখে দিই। এখানেও 3 সঙ্গে x গুণ রয়েছে, তাহলে 3 12 36 হয়ে যাবে, তাই তো। এবার দেখো আমাদের মধ্যে যে রিলেশনটা বের করতে বলছে সেটা কার? বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? তাহলে বনির বয়স এখন 12 বছর, সোমার বয়স এখন 36 বছর। তাহলে বনির বয়স যদি 0-তে নিয়ে যেতে হয় তাহলে কোথায় কি করতে হবে আমাদের? 12 যদি আমরা +12 থেকে বিয়োগ করি, 12 - 12 কেটে গিয়ে 0 আসবে। তাহলে এখান থেকেও -12 করে দেবো আমরা, কত বছর হয়ে যাবে? 24 বছর। তাহলে এই 24 বছরই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা x ধরলেও কি করে x ধরে এগোবো। সব সময় চেষ্টা করবে যে চালাকি। অঙ্ক এক্সামিনার দিচ্ছে মানে কি, তোমার চালাকি বুদ্ধির সঙ্গে সঙ্গে তুমি কতটা অ্যাডভান্স সলিউশনে এগোতে পারছো, কতটা তুমি এফোর্ট দিয়েছো। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4 বলছে 15 জন পুরুষ 8 ঘন্টা কাজ করে একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। তাহলে ওই একই কাজটি 6 ঘন্টা কাজ করে 21 জন মহিলা কত দিনে শেষ করবে যদি 3 জন মহিলার কাজ সমান 2 জন পুরুষের কাজ হয়? তো এক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন যদি করতে বলতো তাহলে কোনো রকম প্রবলেম হতো না, কিন্তু সাথে একটা কন্ডিশন দিয়ে রেখেছে। কি কন্ডিশন? দেখো, মেন মানে পুরুষ, ম্যান মানে পুরুষ, আর মহিলা মানে ওম্যান, তোমরা জানো। তাহলে 3 জন মহিলা মানে 3 ওমেন লিখতে পারি ইকুয়াল 2 জন পুরুষের কাজ 2 × মেন। 3 জন মহিলা যা করতে পারছে ইকুয়াল 2 জন পুরুষ সেই কাজটাই করতে পারছে, তাহলে দুজনের কাজই ইকুয়াল। এবার ডাব্লুর নিচে যদি এম নিয়ে আসি আমরা, W/M ইকুয়াল 2 এর নিচে 3 চলে যাবে। তাহলে ওমেন যদি 2 করে করে, মেন সেখানে 3 করে করছে। এবার ফার্স্ট লাইনে চলে যাও, কি বলছে? 15 জন পুরুষ। একজন পুরুষ যদি 3 করে কাজ করে, 15 জন পুরুষ 15 × 3 এত করে কাজ করবে। তোমাদের গুণ করে 45 লেখার কোনো প্রয়োজন নেই, আপাতত যেটুকু বলছি সেইভাবেই এগো। 15 × 3 এত কাজ করবে। একজন পুরুষ 3 করে করছে, তাহলে 15 জন পুরুষ এত করে এগোবে। 8 ঘন্টা করে কাজ করছে, এই স্পিডে 8 ঘন্টা করে কাজ করছে। কত দিন অবধি? 21 দিন অবধি। তাহলে 21 দিন অবধি যতটা কাজ শেষ হয়েছে এটা আসলো টোটাল কাজ। এই কাজটা কারা শেষ করবে? এই কাজটা শেষ করবে 6 ঘন্টা করে কাজ করছে, 6 ঘন্টা ইন্টু 21 জন মহিলা। একজন মহিলা 2 করে কাজ করছে, তাহলে 21 জন মহিলা 21 × 2 করে কাজ করবে। ব্যাস, এইখান থেকে যেটা চলে আসলো সেটাই হচ্ছে তোমাদের কি, যেটা বের করতে বলছে। তাহলে আমরা কাটাকাটি করে দিই। 21 21 কেটে যাবে, 3 দিয়ে কেটে দাও 2, তাহলে 2 2 4, 4 2 8, 15 2 30। তাহলে আমাদের কি বের করতে বলছে? কতদিন সময় লাগবে? তাহলে 30 দিন সময় লাগবে, আর এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আশা করছি তোমরা বুঝতে পারলে কনসেপ্ট এটাই। এখানে কি অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে হয়? M1 D1 T1 বাই হচ্ছে W1 ইকুয়াল M2 D2 T2 বাই হচ্ছে W2। এই অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচ দিয়ে কিন্তু অনেক বড় বড় কোশ্চেন সলিউশন হয়ে যায়। যারা একটু আপার লেভেলের কোশ্চেন নিয়ে কাটাচেরা করো তাদের জন্য বলছি, এই কনসেপ্টটা দিয়ে কিন্তু অনেক বড় বড় তার ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস অঙ্ক সলিউশন হয় এই কনসেপ্টটা দিয়ে খুব সহজে। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 5 বলছে সচিন তেন্ডুলকার 11টা ইনিংসে নির্দিষ্ট গড় রান করে, 12তম ইনিংসে সে 120 রান করে এবং এতে তার গড় রান 5 করে বৃদ্ধি পায়। তাহলে বলছে যে তার নতুন রানের গড় কত। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা
কিভাবে করবে? এক্স ধরবে, মনে করি আগে তার এক্স রান গড় ছিল, কিন্তু কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। দেখে নাও, সলিউশন করার পরে তোমরা বুঝবে যে এত সহজেই অ্যান্সার করা যায়। 11টি ইনিংস মনে করলাম এই পর্যন্ত, এখানে সে 12তম ইনিংস খেলেছে, তাহলে 1 2 3 4 5 এরকম করতে করতে সে করেছে এটা 12তম, 12th। 12তম ইনিংসে সে 120 রান করেছে। এবার দেখো 12তম ইনিংসে সে 120 রান করায় 11তম ইনিংসে মনে করলাম যে এ হিসাবে অ্যাভারেজ ছিল। 12তম ইনিংসে যখনই আমরা অ্যাড করলাম তখন কি এর সঙ্গে +5 বৃদ্ধি পেয়ে গেছে, তাই তো? +5 কন্ডিশন সেটাই বলছে যে 5 বৃদ্ধি পেয়েছে গড়, অর্থাৎ গড় যদি আগে আমার এ হিসাবে চলতো তার সঙ্গে 5 বৃদ্ধি পেয়ে গেছে। এবার দেখো সে টোটাল রান অর্থাৎ টোটাল ম্যাচ খেলেছে 12টা, যদি অ্যাভারেজ পাস করে বেড়ে যায়, অর্থাৎ কিনা একটা ইনিংসের গড় বেড়েছে 5 করে, 2টো ইনিংসে 10 বেড়েছে, 3টে ইনিংসে 15 বেড়েছে, তাহলে এভাবে করতে করতে 12টা ইনিংসে পাস করে 5 12 60 রান বেড়েছে। এবার সে 12তম ইনিংসে রান করেছিল 120, তাহলে 60 রান যদি তার এক্সট্রা বেড়ে যায়, তাহলে আগে গড় ছিল, বিয়োগ করে দেবো আমরা 60, তাহলে 60 ছিল তার আগের অ্যাভারেজ। আর এখন নতুন রানের গড়টাই তো বের করতে বলছে, তাহলে 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে এর সঙ্গে +5 করে দেবো, 60 আর 5 65 এখন নতুন অ্যাভারেজ, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো হয়তো এইভাবে তোমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু কি এর 3-4টে 5টা অঙ্ক সলিউশন করতে করতে তোমাদের 2 থেকে 3টে টাইপ হয়, কিন্তু তারপরে তোমরা আরও অভ্যস্ত হয়ে যাবে। প্রথম হয়তো অসুবিধা হবে, যথাসম্ভব এটা ফার্স্ট টাইম তোমাদের করালাম। তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 6 বলছে একটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 বর্গ সেন্টিমিটার। যদি বর্গক্ষেত্রের তুলনায় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার 50% বেশি এবং দৈর্ঘ্য এটা আর প্রস্থ 10% কম হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এই যখনই পার্সেন্টেজ থাকে বাহুর, সেক্ষেত্রে কি তোমরা বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন জায়গায় তোমরা দেখে থাকবে কি করে তারা a+b + ab/100 ফর্মুলা অ্যাপ্লাই করে। এমন নয় যে কোনো অঙ্কের যদি ফর্মুলা থেকে থাকে সেটা আমার জানা নেই, আছে, কিন্তু আমি সেটা তোমাদেরকে শেখাই না। কারণ কি দেখো, জিকে তোমরা পর্যন্ত একটা জিকে যেটা পড়ার বিষয় সেটাই তোমাদের বেশি দিন স্টে করে না। একটা কোয়েশ্চেনের জন্য ফর্মুলা তোমরা কতদিন অ্যাপ্লাই করবে? এই যে এই কোয়েশ্চেন যদি তোমরা ফর্মুলা বেসড ভাবতে যাও, সেক্ষেত্রে তো তোমাদের ইনস্টিটিউটে গালাগাল দেবে, কেন কি কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের বেসিক কনসেপ্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের হাতিয়ার। তো সেটা কি করে আমরা সলিউশন করব দেখে নাও। তার আগে একটা জিনিস বুঝে নাও, আর না হলে সলিউশন দেখেই নাও, আর না হলে অনেকে কান্নাকাটি করবে। অনেকে বলবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, কিন্তু যদি আয়তক্ষেত্র হয় তাহলে তার তো লেন্থ ইন্টু ব্রেথ হয়, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় ক্ষেত্রফল। কিন্তু এক্ষেত্রে দেখো এটা এ এটা এ, তাহলে এ ইন্টু এ মিলেই কিন্তু এ স্কোয়ার, বা মনে করো যে এটা 3 এটা 2, তাহলে 3 2 6 স্কোয়ার ইউনিট হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এর ভ্যালু যদি আমরা এখানে 3 বা 2ই করি, মনে করো যে 3 করলাম, তাহলে এটাও 3। তাহলে যদি আমরা এখানে 3 না হয়ে এখানে একটা বাহু বলছে যে 2 করে দিই, তাহলে 3 2 6 একই আসবে, কোনো রকম প্রবলেম নেই। তো গুণ হয়ে কিন্তু এ স্কোয়ার হচ্ছে, যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, তাই সেখানে স্কোয়ার হচ্ছে বাহু স্কোয়ার, যে বাহু প্রত্যেকটাই ইকুয়াল। তো এই ক্ষেত্রে তোমাদের কোনো আর প্রবলেম হবে না। এবার দেখো আমাদের কম্পেয়ার কি, এ স্কোয়ার S2 রেক্ট্যাঙ্গেল। স্কোয়ার মানে বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। এবার দেখো বলছে যে লেন্থ 50% বেশি। 50% বেশিকে আমরা আপার অ্যারো দিয়ে ডিনোট করছি। 50% মানে ফ্র্যাকশন ভ্যালু 1/2,
আর ব্রেথ বলছে 10% কম, তাহলে ডাউন অ্যারো, তাহলে কত হয়ে যাবে 1/10। এবার দেখো আমি যদি মনে করলাম এখানে তুলনা কার ক্ষেত্রে বলছে, বর্গক্ষেত্রের তুলনায় আয়তক্ষেত্র, তাহলে যদি স্কোয়ারের 2 ইউনিট হয় তাহলে 2-এর থেকে 1 বেশি 3 হয়ে যাবে আয়তক্ষেত্রের বাহু। আবার যদি 10 স্কোয়ারের বাহু হয় তাহলে 10 থেকে 1 কম 9 হয়ে গেল কার, আয়তক্ষেত্রের বাহু। এবার আমরা দেখো এটা লেন্থ বর্গক্ষেত্রের, এটা ব্রেথ, তাহলে এরিয়া কি পাবো, 10 গুণ 2, 10 2 20 পাবো। আর এক্ষেত্রে গুণ করব, রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য হচ্ছে 3 পেয়েছি আমরা অনুপাত হিসাবে, প্রস্থ হচ্ছে 9 পেয়েছি অনুপাত হিসাবে, তাহলে গুণ করে দেবো এরিয়া, 3 9 27। এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 27, এদের মধ্যে গ্যাপ কত, 7। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20 বেরিয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 27 বেরিয়েছে, তাহলে 20 আর 27-এর মধ্যে গ্যাপ কত, 7। এই 7টা কিসের গ্যাপ, এদের দুটোর এরিয়া বা ক্ষেত্রফলের গ্যাপ। কিন্তু প্রশ্নে এই 7-এর ভ্যালুই দেওয়া রয়েছে কিন্তু কত, 35। তাহলে 7-এর সঙ্গে 5 গুণ করেই কিন্তু আমরা 35 পাই। তাহলে আয়তক্ষেত্রের বের করতে বলছে, 27-এর সঙ্গে 5 গুণ করে দেবো আমরা 130 135, তাহলে 135 বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি এখানে বর্গক্ষেত্রের বলতো তাহলে এর সঙ্গে গুণ 5 করে দিতে 100 স্কোয়ার ইউনিট চলে আসতো। যেভাবে যেটা খুশি চাইবে সেইভাবে সেটাই করবে। তো অলওয়েজ কোশ্চেন সলিউশন করার চেষ্টা করবে বেসিক দিয়ে, তাড়াতাড়ি কি কোন মেথডে হয়, কোনটা অ্যাপ্লাই করা যাবে, কোনটা তোমাদের বুঝতে সুবিধা হবে, সম্পূর্ণটা অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যে যারা গাইড দেওয়ার জন্য তোমাদের আছে তাদেরও বিবেচনার এখানে বিষয় থাকে যে কাদের বা ক্যান্ডিডেটদের কোন কনসেপ্টে কোনভাবে সলিউশন করানো সুবিধা হতে পারে। দেখো এমন নয় যে পরীক্ষার হলে তোমাদের খুব কঠিন কঠিন কোশ্চেন দেয়, এটা ভুল ধারণা। পরীক্ষার হলে কিন্তু সহজ কঠিন সব মিলিয়েই থাকে। সেটা কি হবে তারাও জানে, এক্সামিনারও জানে যে পরীক্ষার হলে ক্যান্ডিডেটরা কীরকম, যেটা ব্রেন পাওয়ার তার কত % দিতে পারে। তো যাই হোক, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।